আইন 6, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, এবং এর সাথেই আমাদের আইনের যে আলোচনা শেষ হয়ে যাবে আজকেই। তারপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং পরামর্শ এই ধরনের কিছু ক্লাস করব। তারপরে আপনাদের আরো যে ক্লাসগুলো আছে রুটিনে দেখবেন। তো অধিকাংশ যে ক্লাসগুলো আছে সেগুলো রেকর্ড করা হবে না, বিশেষ করে প্রশ্ন সমাধানগুলো রেকর্ড করা হবে না। কারণ যে প্রশ্নগুলো আমি কষ্ট করে করেছি শুধুমাত্র আমার স্টুডেন্টরা সেগুলো পাবে, দেখতে পাবে। আর যদি রেকর্ড করি সেটা তো ইউটিউবে দিয়ে দিলে সবাই পাবে। তো আপনারা ভর্তি হলেন, আপনাদের জন্য কষ্ট করছি, আপনাদের জন্য সেটা থাকবে। আর আরো কিছু কারণ আছে যে কারণে আমি সেই প্রশ্নগুলো পাবলিক করতে চাচ্ছি না। দা কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908, সমস্যামূলক প্রশ্ন। ক, ক্ষয়ের বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে সে গ এর নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়ার অধিকারী, উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। তাহলে ক কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটা মোকদ্দমা দায়ের করতে পারবে? মানে রেস জুডিকাটা নীতি কাজ করবে কিনা? কাজ করবে। কারণ একটা সম্পত্তি নিয়ে এক ধরনের মামলা করেছে, আবার আরেক ধরনের মামলা করা যায় না। তাহলে তো রেস জুডিকাটা বলে কিছুই থাকবে না। তার মানে দেওয়ানি কার্যবিধির যে 11 ধারা রেস জুডিকাটা সেটা এখানে কাজ করবে। চতুর্থ ব্যাখ্যায় বলা হচ্ছে পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহার হতে পারত তা হওয়া উচিত ছিল। তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ বা মূল বিবেচ্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে উক্ত বিষয় পরবর্তীতে একই পক্ষদ্বয়ের মধ্যে পুনরায় নতুন কোনো মোকদ্দমায় দায়েরে রেস জুডিকাটা বা দোবারা দোষ নীতি বাধা হিসেবে কাজ করবে। তার মানে আর পরে মামলা করতে পারবে না, নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে না। এটা মূল নোটেও আছে, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে, দ্রুত আগাই। ঢাকার একটি আদালত ক এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন, কিন্তু ক সমন মোতাবেক আদালত উক্ত আদেশ পালনে ব্যর্থ হয়। মানে কাউকে যদি বলে যে আপনার কাছে দলিল আছে, যেমন একটা মামলায় আমি এইটা প্রার্থনা করব আগামী সপ্তাহে, একজনের কাছে দলিল আছে, বাদী বলছে যে এটা আমার কাছে নাই, মূল দলিলটা ওনার কাছে আছে, আদালতে প্রার্থনা করব আমি এই 42 ধারা এবং আদেশ 16 এবং 10 বিধির এই বিধান মতে আদালতে প্রার্থনা করব যে সমন দিয়ে দলিল উপস্থাপন করা হয়। যদি কেউ দলিল উপস্থাপনার সমন পেয়েও সেই দলিলটা উপস্থাপন না করে, অর্থাৎ সমন অমান্য করে আদালতের, তাহলে তার শাস্তি কি হতে পারে? হুলিয়া জারি হতে পারে। তার মানে পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে সে যেন এইটা দিয়ে দেয়, অথবা এই যে লটকিয়ে জারি করতে হবে এই বিষয়টি। গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা যাবে, দলিল নিয়ে আসছে না তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের আদেশ প্রদান করা যাবে। জরিমানা দাখিলের আদেশ দেওয়া যাবে। কত টাকা? 500 টাকা। এমসিকিউ থেকে আপনারা এগুলো ভালোই জানেন। দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। 32 ধারাতে এগুলো আছে। বিশেষ করে 32 ধারা এমসিকিউ, যে 500 টাকা দেওয়ানি কারাগার, এগুলো ইম্পর্টেন্ট ছিল। আপনার মক্কেল শরাফতের পক্ষে আপনি 2 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে একটা মামলা করলেন। এই মামলায় তার একমাত্র সম্পত্তি সে বিক্রয় করে দিচ্ছে 5 কাঠা। কি করতে হবে? রায়ের পূর্বে ক্রোক চাইতে হবে। এটা আমরা দিয়েছিলাম একটু পরিবর্তন করে মুসাবিদা লিখার জন্য। তো এখানে আদেশ 38 বিধি 6, এখানে বিধি 5, 6 এটা নিয়ে আমার কনফিউশন আছে। আপনারা 5 বা 6-এর যে কোনো একটা দিয়েন, তবে 6টা আমার কাছে সবচেয়ে বেশি কি লাগছে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। এক সিনিয়রকে জিজ্ঞাসা করলাম, উনিও বলেন 6 ধারাতেই করা হয় সাধারণত। তো 6 ধারায় কি করতে হবে? 6 বিধিতে দেওয়ানি কার্যবিধির আদেশ 38 বিধি 6-এর বিধান মতে মানি শুটের রায় ঘোষণার পূর্বে ক্রোকের প্রার্থনায় ওই আদালত যেটার নাম করা আছে, যেটা নাম বলা আছে প্রশ্নে, সেটা উল্লেখ করে। এটি আমার মক্কেলের পক্ষে একজন আইনজীবী হিসেবে আমার আইনানুগ পদক্ষেপ হবে, যে এই কাজটা আমি করব, স্টেপ নিব। একটি দেওয়ানি মামলায় ক ক্ষয়ের বিরুদ্ধে দখল উদ্ধারের ডিক্রি পান। আচ্ছা, ডিক্রি পেয়ে গেছে।
খ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ক কে দখল প্রদান করেনি, তার মানে সঙ্গত কারণে সেটা জারি মামলা করতে হবে। আদালতের নাজির খ এর সম্পত্তির পরিবর্তে গ এর সম্পত্তি, তার মানে একজনের সম্পত্তি জারি করতে বলা হয়েছে, তার না দিয়ে একজন নিরপেক্ষ ব্যক্তি যার মামলার সাথে কানেকশন নেই গ তার সম্পত্তি দিয়ে দিয়েছে নাজির। এবার কি করা যাবে? আদেশ 21 বিধি 100 অনুসারে সে আদালতে মামলা আদালতে একটা দরখাস্ত দেবে যে ইওর অনার, সম্পত্তি তো আমার, কিন্তু ভুল করে এই সম্পত্তিটা বিবাদীর মনে করে দিয়ে দেওয়া হয়েছে বাদীকে, তার মানে আমি এখানে ভুক্তভোগী হয়ে গেছি। অতএব আদেশ 21 বিধি 101, এখানে 100 ধারা মতে দরখাস্ত করতে হবে, আবেদন করতে হবে, এবং আদালত 101 এর বিধান মতে, তার মানে আদালত আবেদন করতে হবে 100 বিধিতে এবং 101-এ আদালত সিদ্ধান্ত দিবে। তাই এখানে সিদ্ধান্তে বিধি 100 এবং 101 দুইটা উল্লেখ করতে হবে, যে আদালতে যদি আবেদন করা হয় ভুলের কারণে, তাহলে আদালত 101 বিধি মতে কি দিবেন, সেটা সম্পত্তিটা দখল ফিরিয়ে দিবেন গকে। এ ও বি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের অধিবাসী। আমরা জানি যে বি ধারার বিধান মতে যেখানে বিবাদী বাস করে বা লাভজনক ব্যবসা পরিচালনা করে বা মোকদ্দমার কারণ উদ্ভব হয়, সেখানে মোকদ্দমা দায়ের করতে হয়। অর্থাৎ আমরা পেনাল কোডে দেখেছি যে প্রথম দিকে 3, 4 এই সেকশন গুলোতে যে কোথায় মামলা দায়ের করতে হবে, অর্থাৎ টেরিটোরিয়াল জুরিসডিকশন। তেমনি সিভিল মামলার টেরিটোরিয়াল জুরিসডিকশন অর্থাৎ কোথায় মামলা করতে হবে, স্থানীয় এখতিয়ার, এটা নির্ধারণের জন্য 20 ধারা স্পষ্ট বিধান বলা আছে। তাই উপরে প্রশ্নে একটা গোলক ধারা তৈরি করা হয়েছে যে চট্টগ্রাম, ঢাকা, আবার ঘটনা ঘটলো অন্য জায়গায়, এবার মামলা কোথায় হবে এরকম। তো এই 20 ধারা অনুসারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে 20 ধারা বিধান মতে এ ঢাকা ও চট্টগ্রাম উভয় স্থানের যে কোনো স্থানে মামলা দায়ের করতে পারবে, এটা হচ্ছে মূল বক্তব্য। এখন যদি বসবাস করে আবার লিখে যে অন্য একটা জায়গায়, তা ব্যবসা করে ঢাকা ও চট্টগ্রামে, অনলাইনে আবার ব্যবসা করে সে কোথা থেকে, রাজশাহী থেকে, তাহলে রাজশাহীতেও মামলা করা যাবে। তো একটু আগে যে 5 নম্বর প্রশ্ন পড়লাম কোথায় মামলা করব, এই 6 নম্বর প্রশ্ন কিন্তু একই বক্তব্য, যে তিনি নোয়াখালী জেলার বাসিন্দা আর চট্টগ্রামে সমস্যা, কারণ উদ্ভব। তাহলে এখানে 5 নম্বর প্রশ্ন 6 নম্বর প্রশ্ন একই। আবার 7 নম্বর প্রশ্ন একই রকম, চট্টগ্রাম, ঢাকা, 20 ধারা এখানেও আসবে। সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করবে, কারণ আদালত দুইটি ঢাকা ও চট্টগ্রাম তথা ভিন্ন জেলার অবস্থিত। তাহলে 5 এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন জায়গায় মামলা দায়ের করবে, আর 7 নম্বর প্রশ্ন হচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় মামলা ট্রান্সফার করতে হবে, বদলি করতে হবে বা স্থানান্তর করতে হবে, তাহলে কোথায় আবেদন করতে হবে? আমরা জানি যে যদি একই জেলার দুইটা আদালতে মামলা করতে হয়, মানে একই জেলার, মনে করেন রাজশাহী জেলার এক কোর্ট থেকে আরেকটা কোর্টে মামলা বদলি করতে হবে, তাহলে এখানে জেলা জজের কাছে আবেদন করলে হয়ে যায়। কিন্তু যদি এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু জেলা জজের কাছে আবেদন করলে হবে না, কারণ জেলা জজ হয়ে গেছে এবার দুইটা। ঢাকার জেলা জজের কাছে আবেদন করবে না চট্টগ্রামের জেলা জজের কাছে আবেদন করবে, কনফিউশন হবে না? তাই ঢাকাতেও না, জেলাতেও না, চট্টগ্রামেও না, তার উপরে কে আছে, মহামান্য হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগে আবেদন করলে তখন ঢাকার জেলা জজকে নির্দেশ দিয়ে দিবে যে এই মামলাটা কোথায় দিয়ে দেন, চট্টগ্রামে দিয়ে দিবেন। আচ্ছা, এটা একজন বলছেন ধারা 24 হতে পারে। আচ্ছা, এখানে একটা হয়তোবা কনফিউশন আমার তৈরি হচ্ছে, যেহেতু হয়তোবা উপর থেকে আমি কপি পেস্ট করেছি। তো এখানে 20 ধারা হবে না 24 ধারা হবে, আমি ক্লাস শেষে আপনাদেরকে আরেকজন বলছে 23 ধারা, তাহলে 20, 23 না 24, এইটা আমি একটু বেয়ার দেখে আপনাদেরকে বলে দিব। রনি আপু বলছে 24। তো এটা 24 ধারায় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মনে হচ্ছে উপর থেকে আমি এই যে এই অংশটুকু কপি পেস্ট করে নিচে নিয়ে আসছি, পরে আর এখানে 20-কে 24 করতে ভুলে গেছি, আমারও মনে হচ্ছে 24 ধারা। তো আপনারা বিয়ার একটা একটু দেখে নিবেন যারা। হ্যাঁ, এখানে আরেক ভাইও বলছে 24 ধারা। তো এখানে আপনারা 24 ধারা করে নেন যাদের কাছে নোট আছে। আর আমি ক্লাস শেষে আবার এখানে আপনাদেরকে মেসেজ দিয়ে দিব। আর
যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন, চেক করে নেবেন। খ, একটি ভূমির দখলে আছে। খ কে বাদ দিয়ে ক অন্যান্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উক্ত ভূমিতে সত্ত্ব ঘোষণার ডিক্রি ও খাস দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। এক্ষেত্রে ক্ষয়ের প্রতিকার কি? পক্ষভুক্ত হতে হবে। পক্ষভুক্ত মানে এখানে জয়েন্ট, নন জয়েন্ডার মিস জয়েন্ডার একটা বিষয় আছে, আদেশ একে আছে এটা। তাহলে আদেশ একের বিধি 10-2 এর বিধান মতে খ মামলার বিবাদী হিসাবে পক্ষভুক্তির আবেদন করে বিবাদী হিসাবে মামলায় প্রতিযোগিতা করবে। তার মানে এখানে নন জয়েন্ডার হিসাবে ছিল, এবার তাকে জয়েন্ডার হতে হবে, মানে যুক্ত হতে হবে। মামলায় তাকে পক্ষ করা হয়নি, সে এ মামলায় তার নাম ছিল না, তার নামটা যুক্ত হবে। টি, সি এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করে। পি মোকদ্দমার সম্পত্তিতে সত্য দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত দরখাস্ত দাখিল করে। দরখাস্তটি মঞ্জুরযোগ্য কি? একটু আগে যে নন জয়েন্ডারের আমরা বিষয় বুঝলাম, তো এবার নন জয়েন্ডারই অলরেডি দরখাস্ত করেছে, সেটা টিকবে কিনা। তো এইটা বলা হচ্ছে পক্ষভুক্ত করা যাবে না, কেননা চুক্তি প্রবলের মোকদ্দমায় সত্য দাবি এর ক্ষেত্রে আদেশ 1 বিধি 3 এর বিধান মতে উক্ত পক্ষভুক্ত হওয়া যায় না। দেখেন, চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করে পি মোকদ্দমার সম্পত্তিতে সত্য দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত দরখাস্ত দাখিল করতে চায়, কেন এটা হবে না? কারণ পি এর উক্ত দরখাস্তটি মঞ্জুরযোগ্য নয়। চুক্তিতে যারা পক্ষ তারা পরস্পরের বিরুদ্ধে চুক্তি প্রবলের মামলা করেছে। তো চুক্তি প্রবলের মামলায় কিন্তু পক্ষভুক্ত হওয়া যায় না যাদের চুক্তিতে নাম নাই। যাদের চুক্তিতে নাম নাই তারা কিন্তু পক্ষভুক্ত হতে পারবে না। কারণ এটা যদি দলিল বাতিলের মামলা হতো বা সত্য ঘোষণা মামলা হতো, সেক্ষেত্রে কিন্তু হতো, কিন্তু যেহেতু চুক্তি প্রবলের মামলা, তাই চুক্তির ওই নির্দিষ্ট পক্ষরাই শুধুমাত্র, চুক্তিতে যাদের নাম আছে তারাই মামলায় কন্টেস্ট করতে পারবে। এর বাইরের কেউ এই মামলায় প্রবেশ করতে পারবে না। কারণ এখানে লুকাস স্ট্যান্ডাই নাই। লুকাস স্ট্যান্ডাই কি? ব্যক্তিগত স্বার্থ নাই। যদিও সত্য দাবি করছে, সত্য দাবি করলে তাকে আলাদা সত্য ঘোষণা মামলা করতে হবে, এবং ওই মামলায় এই টি এবং সি কে কি করতে পারে? বিবাদী করতে পারে, নতুন আরেকটা মামলা করতে হবে। টি আর সি এর মামলার মধ্যে কিন্তু পি প্রবেশ করতে পারবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছে। এ তার বাড়ি বি কে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। 2005, 2006 এবং 2007 সালের সমুদায় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে, পরপর 3 বছর ভাড়া দেয়নি। 2008 সালে এ বি এর বিরুদ্ধে শুধুমাত্র 2006 সালের ভাড়ার জন্য মামলা করে। 8 সালে এসে 6 সালের ভাড়া আদায়ের মামলা করছে, 5 আর 7 বাদ দিয়েছে। এ কি পরবর্তীতে বি এর বিরুদ্ধে 5 ও 7 সালের ভাড়া আদায়ের জন্য মামলা করতে পারবে? মামলা করতে পারবে না, রেস জুডিকাটায় বাড়িতে হবে। আর এখানে আদেশ 2 বিধি 2-3 এর বিধান মতে প্রথম মোকদ্দমায় কোনো প্রতিকার বাদ দিলে পরবর্তী মোকদ্দমায় তা আর দাবি করার সুযোগ নেই। এখানে রেস জুডিকাটার ধারাটাও নিয়ে আসা যাবে, অথবা শুধুমাত্র আমরা যদি এই আদেশ আর বিধির কথা উল্লেখ করি তাও হবে। কারণ এখানে মামলা একই, এই মামলায় যতটুকু দাবি করার, মনে করেন বছরে যদি 1200 টাকা হয়, তাহলে 3 বছরে 3 × 3600 টাকার মামলা করতে হতো, কিন্তু তিনি 1200 টাকারই মামলা করেছেন, যেটা সঠিক হয়নি। কে ও এল খুলনায় দৌলতপুর সহকারী জজ আদালতে এম এর বিরুদ্ধে স্থাবর সম্পত্তি বন্টনের প্রার্থনায় মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমাটি দোতরফা সূত্রে ডিক্রি হয়, মানে কন্টেস্ট হয়। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানিকালে দেখা যায় যে মোকদ্দমাটি দৌলতপুর সহকারী জজ আদালতের পরিবর্তে খুলনা সদর সহকারী জজ আদালতে দাখিল হওয়া উচিত ছিল, অর্থাৎ হয়তোবা সম্পত্তি পাশাপাশি বা কোনো কারণে ভুল আদালতে মামলা দায়ের হয়েছে। আরজিতে এল এর স্বাক্ষরও নাই। সেক্ষেত্রে আপিল আদালতের করণীয় কি? না, আপিল আদালত আগের রায়টাকে কি রেখে দিবেন। কেন রেখে দিবেন? কারণ এ দ্বারা আদালতের এখতিয়ার না থাকলেও আপিল আদালত নিম্ন আদালতের ডিক্রিটি বহাল রাখার আদেশ প্রদান করবেন। কেন? কারণ 21 ধারায় বলা হয়েছে মামলার সামান্য ত্রুটি থাকলেও যদি ন্যায় বিচার ব্যাহত না হয়,
তবে আপিল আদালত শুধুমাত্র নিম্ন আদালতের এখতিয়ার না থাকার বিষয়টি বিবেচনায় নিবেন না। মামলায় আরজিতে বাদী এল এর স্বাক্ষর না থাকার বিষয়টি একটি নগণ্য ত্রুটি যা সংশোধনযোগ্য। যেহেতু দোতরফা সূত্রে বিক্রি হয়েছে, সেই ক্ষেত্রে একতরফা সূত্রে যদি হতো বা এখানে প্রতারণার কথা আসতো তাহলে হয়তো বা বাতিল করতো। এক আদালত, এক জেলার আদালত করার কথা ছিল, অন্য জেলার আদালত করে দিয়েছে, তো কাজ তো একই হয়েছে। অতএব ওই আদালতের এখতিয়ার নাই, এই অজুহাতে আপিল করে কোনো লাভ হবে না। সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের ডিগ্রির প্রার্থনায় ক সহকারী জজ প্রথম আদালত চট্টগ্রাম এ ক এর বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। আচ্ছা, খ একটি আর্জি দাখিলের দরখাস্ত দাখিল করে উল্লেখ করে যে মামলাটি তামাদিতে বারিত। আর্জি খারিজের দরখাস্ত করছে। উক্ত দরখাস্তে আপনার সিদ্ধান্ত কি? সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধার এর ডিগ্রি প্রার্থনায় ক সহকারী জজ প্রথম আদালত চট্টগ্রাম এ এর বিরুদ্ধে একটি দেওয়ানি, আচ্ছা একই কথা আছে, মানে ঘটনা দেওয়া হয়েছে। তাহলে খ এর দাখিলীয় দরখাস্তটিও আর্জি পর্যবেক্ষণ করে যদি এই মর্মে প্রতীয়মান হয় যে মামলাটি প্রকৃতপক্ষে তামাদিতে বারিত, সেই ক্ষেত্রে আদেশ 7 বিধি 11 এর বিধান মতে উক্ত দরখাস্তটি মঞ্জুর করে আর্জিটি খারিজ আদেশ দেওয়া যাবে। যদি আদালত মামলা ফাইলিং এর সময় যে তামাদিতে বারিত বিষয়টি বুঝতে না পারে এবং সেটা আমলে নিয়ে নেয়, মানে অ্যাডমিট করে নেয় মামলাটা, পরে বিবাদী এসে যদি আদেশ 7 বিধি 11 মতে যদি বলে যে এটার মূল্যমান কম দেওয়া হয়েছে বা তামাদিতে বারিত এটা, এই ধরনের গ্রাউন্ডস নিয়ে দরখাস্ত দিয়ে দেয়, তাহলে আদালত যদি বুঝতে পারে যে হ্যাঁ এরকম সমস্যা আছে মামলায়, তাহলে মামলা অবশ্যই খারিজ করে দিবে। ক একটি বাড়ি সত্য ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালত এর বিরুদ্ধে 10-1-2003 তারিখে দেওয়ানি মোকদ্দমা নং 1/2003 দাখিল করে। আদালত দেখে যে আর্জিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে মোকদ্দমার মূল্য বা তাইদাদ কম দেখানো হয়েছে, ফলে 20-1-3 তারিখের মধ্যে মোকদ্দমা মূল্য সংযোজন সংশোধন করে নির্দেশ দেয়, মানে বেশি মূল্য করতে হবে এবং বাদী আদালতকে নির্দেশ নির্দেশ পালনে ব্যর্থ হয়। তাহলে 21-1-3 তারিখের মধ্যে তারিখে এক আদেশে আর্জি খারিজ করে। তার মানে মামলার তাইদাদ বা মূল্যমান কম দেখানো হয়েছে, তাহলে অবশ্যই সেই কোর্ট ফিও কম দেওয়া হয়েছে। তাহলে কোর্ট ফি দেওয়ার জন্য 21 দিন সময় দেওয়া হয়। 21 দিন এর মধ্যে মূল্যমান সংশোধন প্লাস বাড়তি যে কোর্ট ফি সেটা প্রয়োজনীয় কোর্ট ফি দিতে ব্যর্থ হয়েছে, তাহলে মামলা তো খারিজ হবেই। তাহলে এই খারিজ আদেশ দেওয়ার পরে আর কোনো প্রতিকার আছে কিনা বাদীর, দেখেন এই খারিজ আদেশ কিন্তু একটা কি ডিক্রি হিসেবে গণ্য। তাই দুইটি প্রতিকার আছে। একটা 96-1 এর বিধান মতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ঢাকা, ঢাকা শব্দটা কেন আসছে? কারণ এখানে আদালতের নাম উপরে লেখা আছে যে ঢাকার প্রথম সহকারী জজ, তাই এখানে আমাকে জেলা জজ আদালত ঢাকা উল্লেখ করতে হবে, কারণ সহকারী জজের বিরুদ্ধে আপিল করতে হলে যে সহকারী জজের বিরুদ্ধে আপিল করতে হলে জেলা জজে করতে হয়, তাহলে এখানে ঢাকা আসছে কারণ এটা ঢাকার নিম্ন আদালত, তাই ঢাকার উচ্চ আদালতে যেতে হচ্ছে, আপিল দায়ের করতে হবে। অথবা আদেশ 7 বিধি 13 এর বিধান মতে বিষয়বস্তু নিয়ে আর্জির তাইদাদ সঠিক করে নতুন আর্জি দায়ের করে নতুন মোকদ্দমা, কারণ 7-13-তে বলা হচ্ছে নতুন মোকদ্দমা দায়েরে বাধা নাই। 10-3-2011 তারিখে নালিশি সম্পত্তির সত্য ঘোষণা ও খাস দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে এর বিরুদ্ধে মামলা মোকদ্দমা নং এত রুজু করে। একই প্রশ্ন আমরা একটু আগে 12 নম্বরে পড়লাম, 13 নম্বরে পড়লাম, তো 13 আর 14 একই। 15 এক্স দাবি বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আরজির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করাতে নালিশি সম্পত্তির দখল বিষয়ে একটি একতরফা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। তার মানে এখানে আপনি ওয়াই এর পক্ষের আইনজীবী বা বিবাদী পক্ষের আইনজীবী। আপনি জানেন যে সমবায় সমিতি সংক্রান্ত মোকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত, মানে
এই মামলা স্পেশাল বা সাবজেক্ট ম্যাটার যে জুরিসডিকশন অনুসারে এই আদালতে যায় না। এমত অবস্থায় আপনার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করবেন, সিপিসি অনুসারে উত্তর দিতে হবে। যেহেতু সমবায় সমিতি সংক্রান্ত মোকদ্দমা গ্রহণ ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচিআর এখতিয়ার বহির্ভূত, সেহেতু সিপিসি এর আদেশ ৭ বিধি ১১-৪ মানে ঘ এর বিধান মতে আরজি খারিজের দরখাস্ত দাখিলের মাধ্যমে উক্ত মোকদ্দমার আরজি খারিজ পূর্বক একতরফা স্ট্যাটাস কো আদেশটি বাতিলের ব্যবস্থা করব। কারণ যদি আরজি খারিজ হয়ে যায়, মামলাই না থাকে, তাহলে মামলার আন্ডারে যে দেওয়া স্ট্যাটাস কো অর্ডার সেটাও তো বাতিল হয়ে যাবে। মামলা না থাকলে অর্ডারও থাকবে না। একটি মোকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে ২১ দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ব্যর্থতায় আর্জি প্রত্যাখ্যান হবে মর্মে আদেশ দেন। মানে ২১ দিনের মধ্যে স্ট্যাম্প দিতে বলে, তিনি পারেন না। এবার ২৫তম দিনে, ২১ দিনের মধ্যে দিতে হতো, ২৫তম দিনে মায়ের মৃত্যুর কারণে সময় মতো স্ট্যাম্প দিতে পারিনি, এই ধরনের অজুহাত দিয়ে কি করে আরো ৭ দিন সময় দেন। এই ধরনের দরখাস্ত আদালতে রাখবেন কিনা। তো আদেশ ৭ বিধি ১১ এর বিধান মতে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় ২১ দিন। উক্ত সময়সীমা কোনো মতে বৃদ্ধির সুযোগ নেই, সুতরাং দরখাস্তটি রক্ষণীয় নয়। তার মানে ২১ দিন পরে আসলে কোনো কথাই শোনা হবে না, এই দরখাস্ত নামঞ্জুরই হবে। ২০২২ সালের মে মাসের ১০ তারিখ মানে ১০/৫/২০২২ এক্স এর সাথে ওয়াই এ মর্মে চুক্তি করে যে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর ৯০ দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। এবার ওয়াই চুক্তির ১০ দিন পর অনুমতি পায়, কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয়নি। মানে শর্ত মিলেছে কিন্তু চুক্তি অনুযায়ী কাজ করছে না। জুলাই মাসের ২০ তারিখ এক্স চুক্তি বলবতের মামলা করে। ৯০ দিন শেষ হওয়ার পূর্বেই মামলাটি দায়ের করায় বিবাদীর আবেদন ক্রমে আদালত ২০ সেপ্টেম্বর আর্জি বাতিলের ডিক্রি দেয়। ৯০ দিন শেষ হওয়ার পূর্বেই মামলা করেছে, ৯০ দিন কেন? ৯০ দিন সময় দিয়েছিল। এখন ৯০ দিন সময় দিয়েছিল, সময় থাকতেই কেন মামলা করলো? বিবাদী এই কথা বলছে, আমি যদি করে দিই, এক্ষেত্রে এক্স এর করণীয় কি? বিচারিক আদালতের আর্জি বাতিলের ডিক্রির যথার্থতায় যাচাই করুন। আচ্ছা, এবার সুতরাং বিচারিক আদালতের আর্জি বাতিলের ডিক্রি যথার্থ হয়নি। কেন হয়নি? কারণ মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বে মামলাটি দায়ের করা হয়, কিন্তু মামলা চলাকালীন মামলা কারণ উদ্ভব হয়। দেখেন, এটা মূল বক্তব্য হচ্ছে মামলা আগে করা হয়েছে ঠিক আছে, কিন্তু মামলা চলাকালীন তো কারণ উদ্ভব হয়ে গেছে, তার মানে ৯০ দিন কিন্তু পার হয়ে গেছে। মামলা চলতে চলতে ৯০ দিন হয়ে গেছে। তো ৯০ দিন হওয়ার আগে যদি খারিজ করতো মামলাটা, তাহলে এই আদেশটা সঠিক হতো। আহ, কিন্তু মামলার ফাইলিং হয়েছে ৯০ দিন আগে, কিন্তু মামলার এই খারিজ যে ডিক্রি দেওয়া হচ্ছে, মামলাটা খারিজ করে বাতিল করে দেওয়া হচ্ছে, এইটা কিন্তু আবার ৯০ দিন হয়ে যাওয়ার পরে দিচ্ছে। তো খারিজ আদেশের যে ডিক্রি সেটা কিন্তু যথার্থ হয়নি। তাহলে কি করবে? ওই যে ৯৬ ধারা আপিল করা যাবে, অথবা ৭-১৩ মতে নতুন মামলা করা যাবে। একটু আগে আমরা আরেকটা মামলায় যে প্রতিকার দেখেছিলাম সেটাই। এক্স ওয়াই এর বিরুদ্ধে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস দখল প্রাপ্তি ও অবৈধ দখলের কারণে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে মোকদ্দমা করে। এই যে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাচ্ছে, এটা কিন্তু মিন প্রফিট হিসাবে বা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসাবে বিবাদী যেটা ভোগ করেছে সেটা ফেরত চাচ্ছে। ওয়াই লিখিত জবাব দাখিল করে ওই সম্পত্তির দখল অর্পণ করতে সম্মতি জানালো এক্স এর নিকটে তার পাওনা ৫০,০০০ টাকার ধরুন সেট অফের প্রার্থনা করে। তাহলে ওখানে বাদী চাচ্ছে ১ লক্ষ টাকা আর বিবাদী বলছে ৫০,০০০ টাকা। তাহলে ওয়াই এর দাবির আইন গ্রাহ্যতা বিষয়ে আপনার মতামত দিন। মানে এটা সঠিক দাবি করছে কিনা, মানে আইনসম্মত কিনা। এটা আইনসম্মত নয়, কারণ সেট অফ
অর্থ বা টাকার মামলায় করতে হয়, কিন্তু এটা খাস দখল মামলা। মামলা তো ভিন্ন, মামলার নেচার ভিন্ন, অর্থ মামলায় করতে হবে। আদেশ 8 বিধি 6 এর বিধান মতে শুধুমাত্র অর্থ আদায়ের মোকদ্দমায় সেট অফের দাবি করা যায়। এই কারণেই ওয়াই এর সেট অফের দাবি আইন গ্রাহ্য নয়। চূড়ান্ত শুনানির সময় ওয়াই অসুস্থ হয়ে পড়ায় একতরফা ডিক্রি হয়। এ রায় বাতিলের জন্য ওয়াই আপনাকে নিযুক্ত করে। ওয়াই এর পক্ষে সম্ভাব্য যেসব প্রতিকার আছে আপনি বলেন, কি প্রতিকার দেওয়া যায় এবং সহজ এবং কার্যকর পদক্ষেপ কি হবে সেটা লিখতে হবে। তো ওয়াই এর পক্ষে সম্ভাব্য প্রতিকারের মধ্যে 96 ধারা অনুসারে বিজ্ঞ জেলা জজ আদালতে আপিল করা যাবে। আদেশ 9 এর বিধি 13 অনুসারে একতরফা ডিক্রি রদের প্রার্থনা করা যাবে। আবার আদেশ 9 বিধি 13 অনুসারে সরাসরি একতরফা ডিক্রি রদের প্রার্থনা করা যাবে, অথবা ডিক্রি প্রচারের 90 দিনের মধ্যে রিভিউ করা যাবে। সবচেয়ে সহজ হচ্ছে আমার কাছে এই যে 3 নম্বর, অর্থাৎ আদেশ 9 বিধি 13 এর বিধান মতে সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ হবে হচ্ছে একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন। কারণ ডিক্রি প্রচারের 30 দিনের মধ্যে এফিডেভিট সহ 3000 টাকা খরচ করে, মানে খরচা প্রদান করে বা খরচ প্রদান করে একতরফা ডিক্রি সরাসরি রদের প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করতে বাধ্য। কারণ এইটা আদালতের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। KLM এজমালি সম্পত্তিতে, এজমালি মানে কি, একসঙ্গে সবাই যেটা ভোগ করে সেটা, ভোগ দখলে থাকাকালে যেটা ভাগ বন্টন হয়নি, আলাদা আলাদা করা হয়নি, যৌথ সম্পত্তি, কে এর অন্য দুজনের বিরুদ্ধে বাটোয়ারার মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা চলমান অবস্থায় কে তার অংশের জমিতে নতুন ইমারত নির্মাণের জন্য প্রস্তুতি নেয়। বাটোয়ারা যদি মামলা করা হয় এবং এই মামলা চলাকালীন ওই নালিশি সম্পত্তিতে একজন আবার ইমারত বা বিল্ডিং নির্মাণ করছে, তো কে এল এর অংশেও জমি পাবেন মর্মে দাবিতে উক্ত নির্মাণ কাজ স্থগিতের জন্য আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দাখিল করেন। সংশ্লিষ্ট আইন ও নজির উল্লেখে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের ফলাফল লিখুন। এই দরখাস্ত টিকবে কিনা? হ্যাঁ, এই দরখাস্ত টিকবে। কারণ মামলা চলছে, মামলা চলাকালীন তো কেউ কি করতে পারবে না, সেখানে কোনো কিছু করতে পারবে না। তাই এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার যদি দরখাস্ত করে মঞ্জুর করবে। তো আইনে যেহেতু স্পষ্ট বিধান নাই, তো আমরা একটা কেস ল দিয়ে দিচ্ছি, 20 BLT অ্যাপিলেট ডিভিশন 22। এই মামলার মহামান্য আপিল বিভাগ অভিমত প্রকাশ করেন যে বন্টনের বন্টনের মামলায় যেন কোনো শরিক নালিশি সম্পত্তি অন্য কোনো কারো নিকট হস্তান্তর করতে না পারে বা সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করতে না পারে। তো একটা সম্পত্তি হয়তো বা ফাঁকা জায়গায় আছে, খোলা জায়গা আছে, তো সেখানে বাড়ি নির্মাণ করার চেষ্টা করছে বা কোনো ভবন বা আহ, ইমারত নির্মাণ করার চেষ্টা করছে, তাহলে প্রকৃতির পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যাবে। তো মহামান্য হাইকোর্ট বিভাগের যেহেতু রায় আছে, তাই এটা আমরা এই রায়ের বিধান মতে আমরা বলতে পারবো এই রায়ের আলোকে যে অবশ্যই এই ক্ষেত্রেও মঞ্জুর হবে, আলোচ্য ঘটনার ক্ষেত্রেও। একটি জমি বাবদ সত্য ঘোষণার দাবিতে সহকারী জজ আদালতে মামলা করলো। আদালত মামলাটি এই কারণে খারিজ করে যে ক তার সত্ত্বের আহ, ক তার সত্ত্বেও যথাযথ দলিল দাখিল করতে পারেনি। পরে দলিলটি সংগ্রহ করে। এক্ষেত্রে কোন আদালতে কি কি ধরনের মামলার মাধ্যমে প্রতিকার পেতে পারে সংশ্লিষ্ট বিধান উল্লেখে যুক্তি সহ উত্তর দিন। তাহলে এখানে ডিরেক্ট আমরা কয়ের প্রতিকারগুলো লিখে দেব। 2 ধরনের প্রতিকার আছে, এখানে আপিল আছে একটু আগে যেটা আমরা পড়লাম, এবং আরেকটা প্রতিকার আছে আদেশ 47 বিধি 1 মতে ডিক্রি প্রচারের 90 দিনের মধ্যে উক্ত আদালতে রিভিউ করা যাবে। বিজ্ঞ সিনিয়র জজ আদালত একটি দেওয়ানি মোকদ্দমায় 89 ধারার বিধান অনুসারে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে। বিরোধের মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিযুক্ত করে। তাহলে মধ্যস্থতা করার কিন্তু
এখতিয়ার সরাসরি কার নাই? ওই বিচারকের নাই। আগে মক্কেলরা নিজেরা তাদের মধ্যস্থতাকারীকে বেছে নিবে। যদি নিজেরা মধ্যস্থতাকারী চয়েস করতে বা নিয়োগ দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু আদালত হস্তক্ষেপ করবে। তো এখানে আদালত প্রথমে হস্তক্ষেপ করছে, নিজে ডিরেক্ট মধ্যস্থতা নিয়োগ করেছেন মধ্যস্থতাকারীদের, যেটা কি হয়নি, সঠিক হয়নি। আবার শুরুতেই তাদের ফি নির্ধারণ করে দিয়েছেন। কাজই হলো না, আগেই ফি, আগে কাজ হবে তারপরে ফি। এটাও ভুল করেছেন। আইনজীবী দ্বয় মীমাংসায় ব্যর্থ হলে বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতার চেষ্টা করেন এবং এই চেষ্টাও ব্যর্থ হয়। অতঃপর বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন। আচ্ছা, বিরতির সময় চেষ্টা করছিলাম সেটিং গুলো পরিবর্তন করতে, যে সমস্যাগুলো হচ্ছে ফোন আপডেট হওয়ার কারণে এই সফটওয়্যারে একটু ইস্যু দেখা দিয়েছে। আশা করি সেটা ঠিক হয়ে যাবে। অথবা যদি দেখেন প্রথমেই ভিডিও অন হয়ে যাচ্ছে, আপনারা দয়া করে নিজ নিজ স্টপ ভিডিও চাপ দিয়ে আপনাদের ক্যামেরাগুলো অফ করে ফেলবেন। তাহলে এই কাজটাও সঠিক করেননি। কারণ বলা আমরা জানি যে এই ধারা মতে যদি বিচারক মধ্যস্থতা করতে ব্যর্থ হয়, তাহলে তিনি সেই মামলা অন্য আদালতে বদলি করে দিবেন। কারণ ওই আদালতে তিনি নিজে আর মামলা কি করতে পারবেন না, শুনানি বা বিচার করতে পারবেন না। কারণ মধ্যস্থতা করতে গিয়ে তিনি তো গোপন কোনো কিছু জেনে ফেলেছেন। কারণ মধ্যস্থতা হচ্ছে ইনফরমালি হয়, ফর্মাল কোনো কিছু না, অনানুষ্ঠানিক। তাই আনুষ্ঠানিক অনেক কথাবার্তা চলে আসছে, যেটা বিচারক কি করতে পারেন, ন্যায় বিচার ব্যাহত হতে পারে। কারণ বিচারকের চোখে তো কাপড় লাগানো থাকবে, তিনি ন্যায় বিচার করতে হলে পক্ষপাত করতে পারবেন না, যা সাক্ষ্য প্রমাণ তার ভিত্তিতে করবেন সেই ক্ষেত্রে। তাহলে 89 এ অনুযায়ী আলোচ্য ঘটনা মধ্যস্থতা প্রক্রিয়ার আইনের ব্যাপক ব্যত্যয় ঘটেছে। ব্যত্যয়, প্রশ্নে বলা হয়েছে ব্যত্যয় ঘটেছে কিনা। তো আসলে ব্যত্যয় ঘটেছে, মানে আইনের বিধান লঙ্ঘন করা হয়েছে। বিচারক না বুঝে এগুলো করেছেন। আদালত কর্তৃক প্রথমে মধ্যস্থতাকারী নিয়োগ প্রদান, এটা একটা ব্যত্যয়। কারণ এই ধারার বিধানের স্পষ্ট লঙ্ঘন। কারণ এই ধারার বিধান মতে প্রথমে পক্ষগণ নিজেরা মধ্যস্থতাকারী নিয়োগের চেষ্টা করবেন। আদালত কর্তৃক প্রথমে মধ্যস্থতাকারীর ফি নির্ধারণ করার বিধান নেই। মধ্যস্থতা সফল হওয়ার পর ফি নির্ধারণ করবেন। তার মানে আগে কাজ, পরে টাকা। মধ্যস্থতাকার হিসাবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান, এটাও কিন্তু লঙ্ঘন। ডিরেক্ট আইনজীবীদের নিয়োগ দেওয়া যাবে না এবং বিচারক সেটা দিতে পারবেন না। এখানে নিয়োগ দিবেন হচ্ছে বাদীরা। বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতা ব্যর্থ হয়েছেন এবং এই চেষ্টা মধ্যস্থতার চেষ্টা করেন এবং সেখানে ব্যর্থ হয়েছেন। অতঃপর বিজ্ঞ বিচারক নিজেই স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার দিন ধার্য করেন, মানে নিজেই বিচার করবে এরকম ব্যাপার, যা তিনি করতে পারেন না। এটাও স্পষ্ট লঙ্ঘন। অতএব ব্যাপক ব্যত্যয় ঘটেছে, এভাবে আমরা বলে দেব। এবার পার্থক্য রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা, এটা মূল নোটে ছিল, আপনারা পড়ে নেবেন, সহজ। এখানে পয়েন্ট আউট করে দেওয়া হয়নি, আপনারা চেষ্টা করলে পয়েন্ট আউট করতে পারবেন যে ধারাগত পার্থক্য 10 এবং 11। তারপরে মামলা কয়টি, তারপরে আগের মামলার পরিণতি, এইভাবে এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে, পড়ে নেবেন। রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে বেসিক যদি আমি পার্থক্য মুখে বলে দিই, সাম আপ করে দিই, তাহলে দুইটা ক্ষেত্রে দুইটা মামলা থাকে, ঠিক আছে। কিন্তু রেস সাবজুডিসের ক্ষেত্রে দুইটা মামলাই চলমান, আর রেস জুডিকাটার ক্ষেত্রে আগের মামলাটি নিষ্পত্তি, পরের মামলাটা চলমান। এবং পরের মামলাটা করতে গেলে বাধাপ্রাপ্ত হবে এবং মামলাই করতে দেবে না, অর্থাৎ পরের মামলাটা খারিজ হয়ে যাবে। রেস সাবজুডিসের ক্ষেত্রে আগের দুইটি মামলা, মানে দুইটি মামলায় চলমান থাকার কারণে পরের মামলাটা স্থগিত হবে। আর রেস জুডিকাটার ক্ষেত্রে যেহেতু আগে একটা নিষ্পত্তি হয়েছে, তাই পরের মামলাটা ডিরেক্ট খারিজ করে দিবে। আর এখানে আগের মামলার ক্ষেত্রে, এখানে রেস সাবজুডিসের ক্ষেত্রে এখানে পয়েন্টগুলো এইভাবে দেওয়া আছে, যে 3-4টা পয়েন্ট বললাম, এগুলোই বেসিক।
তারপরও আপনারা একটু পড়ে নেবেন, সহজ আছে। প্রোভারা দোষ বা রেস জুডিকাটা এবং এস্টপেলের মধ্যে পার্থক্য এখানে পয়েন্ট আউট করে দিয়েছি, 8টা পয়েন্ট দিয়ে দিয়েছি। এটাও আমার মূল নোটে আছে, আপনারা পড়ে নেবেন। তারপরে আপনাদের এই নোটেও তো আছেই। যে জায়গায় কঠিন মনে হবে, বুঝতে পারবেন না, আমাকে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দিব। আজকে একটু চাপ হয়ে গেছে আপনাদের খাতা দেখতে গিয়ে, আর রাত মানে চোখ একটু ব্যথা করছে, আর এখন পর্যন্ত রাতে ডিনার হয়নি আমার, এই কারণে একটু শরীর দুর্বল লাগছে। আচ্ছা, লিগ্যাল সেটআপ এবং ইকুইটেবল সেটআপ এটাও কিন্তু আমার মূল নোটে আছে, আগের পুরাতন প্রশ্ন, আগের ভিডিওতেও এটা আছে, আপনারা দেখেছেন, পড়ে নিবেন, সমস্যা হলে আমাকে বলবেন। রিভিউ এবং রিভিশনের মধ্যে পার্থক্য এটাও আমার পুরাতন নোটে আছে, একটু পড়ে নিবেন কষ্ট করে, আমি আর পড়ে দিচ্ছি না। আর এই সাথে কিন্তু আজকের যে ক্লাস সেটা আমি শেষ করছি। আজকের ক্লাস বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, লাইভ ক্লাসে আরো কিছুক্ষণ ক্লাস হতে পারে, শুধুমাত্র আজকের ক্লাসের উপরে আপনাদের প্রশ্নোত্তর হতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার একটা এই 20 নম্বর প্রশ্নটা একটু যদি আলোচনা করতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, মানে গোলক ধাঁধা প্রশ্ন এটা। ক জি। একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খ এবং মাতা গ এর বিরুদ্ধে এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা করে যে ক এর সাথে তার বিবাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আবারও পড়ছি, প্রশ্ন বুঝতে না পারলে উত্তর বোঝা যাবে না। ক একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খ এবং মাতা গ এর বিরুদ্ধে এই মর্মে ঘোষণার দাবি করে যে খ এর সাথে, তার মানে মনে করেন ক হচ্ছে কামাল আর খ হচ্ছে খাতুন। জি। তো মনে করেন একটা ছেলে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করছে যে এই মহিলা আমার স্ত্রী, কিন্তু মহিলা হয়তোবা অস্বীকার করছে যে না, তার সাথে আমার ঠিকভাবে বিয়ে হয়নি। তার মানে এখানে বিবাহ যে সঠিকভাবে সম্পন্ন হয়েছে এটার কারণে কি বৈবাহিক অধিকারের জন্য ঘোষণামূলক মামলা করা যায়, কারণ সেখানে অধিকারের জন্য মামলা করা যায় না 42 ধারায়। জি। তো এখানে এই এই মহিলা আমার স্ত্রী, এই কারণে ওই মহিলা এবং তার মাতা, এখন নিজের মা ওর বিরুদ্ধেও করা যেতে পারে, হয়তোবা ওই ব্যক্তির মা মানে মহিলার শাশুড়ি বা মহিলার মা এখানে স্ত্রী খ এবং মাতা গ, তার মানে ওই ব্যক্তির ওই পুরুষের মায়ের বিরুদ্ধে মামলা করেছে, হয়তোবা তার মা মেনে নিচ্ছে না তার বৌমাকে, ব্যাপারটা যেটাই হোক না কেন। তাহলে এখানে প্রথম মামলায় বাদীকে, আপনি 20 নম্বর প্রশ্নের নিচে লিখেন ক, লিখে লেখেন বাদী, এবং বিবাদী, বাদী লিখেন ক এবং বিবাদী লেখেন খ ও গ। ঠিক আছে? জি। তাহলে প্রথম মামলায় বাদীকে ক এবং বিবাদী খ ও গ। ক্লিয়ার? জি। জি। মামলা কিসের ঘোষণামূলক মামলা? এখন আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করেন এবং আদালত মেনে নিল হ্যাঁ যে আপনাদের বিয়েটা সঠিকভাবে বিয়ে হয়েছে। জি। এবার গ, গ এই সরি ঘ, ঘ মানে এবার আরেকজন ব্যক্তি যেই মামলার সাথে তার কি নাই, কোনো কানেকশন নাই। খ জি। কে তার স্ত্রী দাবি করে দাম্পত্য সম্পর্ক উদ্ধারের জন্য খ এর বিরুদ্ধে মামলা করে, মানে এক মহিলাকে নিয়ে দুই পুরুষ টানাটানি করছে। ঠিক আছে? জি। জি। তাহলে প্রথম যে ব্যক্তি ক, এই পুরুষ মনে করেন যে করিম মামলায় জিতে গেল জি। জি। এবং খ কে স্ত্রী হিসেবে পেল। এবার অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করে ঘ আবার মামলা করছে কার বিরুদ্ধে? ক্ষয়ের বিরুদ্ধে, মানে ওই স্ত্রী একটাই, তার বিরুদ্ধে আবার আরেকটা ব্যক্তি, আরেকটা পুরুষ, দ্বিতীয় পুরুষ মামলা করেছে যে না, এটা আমার স্ত্রী, আমার সাথে সঠিকভাবে বিয়ে হয়েছে। এখন মহিলা যদি দুইজনের সাথেই গোপনে দুইভাবে বিয়ে করে থাকে, প্রতারণা করে থাকে, তাহলে এরকম পরিস্থিতি হতে পারে। পূর্ববর্তী মামলায় ক এর অনুকূলে যে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হয়েছিল, মানে প্রথম মামলায় ক এবং খ যে বাদী বিবাদী ছিল, এই মামলায় তো ক ডিক্রি জি। পেল, তার মানে আদালত বলে যে হ্যাঁ এটা আপনার স্ত্রী। এবার জি। ঘয়ের মামলায় ঘ এর উপর তা বাধ্যকর কি? এবার ঘ মামলা করেছে যে হ্যাঁ অন্যের স্ত্রী আমার স্ত্রী বলে দাবি করছে। তাই ঘয়ের মামলায় আগের মামলার ডিক্রিটা বাধ্যকর নয়, কারণ ওই মামলার পক্ষ তো আর ঘ না। কারণ আগের মামলায় বাদী ছিল ক, বিবাদী ছিল খ এবং গ। ঘয়ের কি নাম ছিল আগের মামলায়? না।
তাহলে ঘয়ের ওপর তো ওই মামলাটা বাধ্যকর নয়। কারণ ঘোষণামূলক মামলার যে ডিক্রি হয় সেটা হচ্ছে জাজমেন্ট ইন পার্সোনাম। জি, জাজমেন্ট ইন পার্সোনাম কখনো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। জি, বুঝেছেন? জি স্যার। আচ্ছা, ইন্টারেস্টিং কেস, তাই না? তাই আবার আলোচনা জি করতে স্যার। বললেন। জি। তো আসলে এরকম হতে পারে যে একটা স্ত্রীকে নিয়ে টানাটানি করছে দুইজন। স্যার, আমার 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 যেটা মনে হয়, বলেন। ওই যে মনে হয় প্রেম করে বিয়ে করেছে এই এই, খকে। হ্যাঁ, এবার ওই খর মা হইলো ওই হইলো ওর শাশুড়ি, মানে মেয়ের মা। এর মেনে মেয়ের নিচ্ছে মা না। ওই মেনে নিচ্ছে না। এবার বাধ্য আচ্ছা, হয়ে হইলো আদালতে ওই ঘোষণা আছে যে আদালত মেনে নিয়েছে। কিন্তু আচ্ছা। মেয়ের মা ওই মেয়ের আবার জোর করে এই ঘর সাথে বিয়ে দিয়েছে। হ্যাঁ। যার কারণে এবারে হইলো ওই 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 মহিলার স্ত্রী হিসাবে জোর করে নিচ্ছে। আবার ওদিকে হ্যাঁ, কুয়ার সাথে ওই বিয়ে করেছিল। যার কারণে ওই হইলো ওই ঘর করে না। আর এই কারণে এই ওই আবার মামলা করেছে, এইসব মনে হচ্ছে আমার। সেটাই। এইভাবে বাস্তবের সাথে রিলেট করলে মনে থাকবে। তবে আপনি এইভাবে জি, যে বর্ণনা করলেন, অনেকের মাথায় ঢোকেনি এটা। জি, জি স্যার। আচ্ছা, যেটাই মানে যাই হোক না কেন, এখন স্ত্রী দাবি হোক আর যেই মামলাই হোক, ঘোষণামূলক মামলা পক্ষদের জি, মধ্যে কি, পক্ষদের মধ্যে কি বাধ্যকর, পক্ষের বাইরে হলে বাধ্যকর না। তিনটা পয়েন্ট তো আছে, তো পয়েন্টের বাইরে যাচ্ছে, তার মানে ঘয়ের জি, জন্য আগের ডিগ্রিটা বাধ্যকর না, তার মানে নতুন মামলা চলবে, এটা বোঝাচ্ছে। জি, এখন জি নতুন স্যার। মামলায় যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ, আসলে তারই স্ত্রী, তাহলে পরিবারে যেতে বাধ্য। খ জি, ঘয়ের পরিবারে চলে যাবে। এখন পরে যদি জি, আবার ঘকে ডিভোর্স দিয়ে আবার কয়ের কাছে যেতে চায়, সেক্ষেত্রে হতে পারে। জি, কিন্তু যদি হিন্দুদের মধ্যে হয়, হিন্দুদের মধ্যে আবার ডিভোর্স চলে না, তাই না? জি আপনাদের স্যার। সনাতনী ক্ষেত্রে আপনাদের বিবাহ মানে কি? জন্মান্তরের বন্ধন, তাই না?